জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক শুরু। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। ইউক্রেনের হামলায় রুশ সীমান্ত এলাকায় নিহত 9, আহত 17। রাশিয়ার পাল্টা আক্রমণে 4 জনের প্রাণহানি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের বসছে শান্তি আলোচনা। আজ জেনেভায় পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন 5ম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায় তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী জবাবের মুখোমুখি পড়তে হবে। এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। উল্টো ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়ে তেল আবিবের সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মোদী। ঘোষণা দিয়েছেন দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকার। মোদীর এমন অবস্থানকে প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে দুই নেতা যান জেরুজালেমে। জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ ভাষণে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণের কোথাও গাজায় নিহত হাজার হাজার শিশু ও নিরপরাধ মানুষের কথা একবারও উল্লেখ করেননি। ভারতের জনগণের গভীর সমবেদনা প্রতিটি হারানো প্রাণের জন্য এবং সেই প্রতিটি পরিবারের জন্য যাদের পৃথিবী 7 অক্টোবরের হামাসের বর্বর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে। আমরা আপনাদের ব্যথা অনুভব করি, আমরা আপনাদের শোকের অংশীদার। এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও ভারত দৃঢ় প্রত্যয়ের সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন।
ইসরায়েলের প্রতি মোদির এমন অবস্থানকে নেতানিয়াহু প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন। নিজ ভাষণে তিনি বলেন, ভারত কোনো অজুহাত না দিয়েই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের ভেতরেও গাজায় নিভে যায়নি রমজানের আলো। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শত শত এতিম শিশুকে নিয়ে আয়োজিত হলো এক ভিন্ন ধর্মী ইফতার। এদিকে আল শাতি শরণার্থী শিবিরে ইট পাথরের স্তূপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে ইফতার করাচ্ছেন হার না মানা গাজাবাসীরা। এমন আয়োজন যেন বিশ্ব জুড়ে পৌঁছে দিচ্ছে সংহতির এক নিঃশব্দ বার্তা। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার। খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع سفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসেই চলছে ইফতার, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 17 জন। পুতিন বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনে 4 জন নিহত ও 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান হামলার মাঝেই ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। আজ জেনেভায় এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার স্মোলেন্স্ক অঞ্চলের একটি সার কারখানায় বুধবার ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। সীমান্ত থেকে 290 কিলোমিটার ভেতরে এই হামলায় কয়েকজন হতাহত হন। রুশ কর্মকর্তাদের দাবি, অন্তত 30টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়, যা গত 4 বছরের যুদ্ধে রাশিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্যতম প্রাণঘাতী আক্রমণ। হামলার পর কারখানাটিতে ভয়াবহ আগুন লেগে যায়। একই দিন রাশিয়ার বেলগোরোদ ও ব্রায়ান্স্ক অঞ্চলেও হামলা চালায় জেলেনস্কির সেনারা। এতে হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সাধারণ মানুষের প্রাণহানি বেড়েই চলেছে। ইউক্রেনের দিনিপ্রো পেত্রোভস্ক, জাপোরিজ্জিয়া এবং খেরসনে রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাতভর শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায় পুতিনের সেনারা। রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনায় অগ্রগতির আশার কথা শুনিয়েছেন। জেনেভায় গত 17 ফেব্রুয়ারির ত্রিপক্ষীয় বৈঠকের পর থেকে ইউক্রেন রাশিয়া আলোচনায় গত 4 বছরের তুলনায় গত 8 সপ্তাহে বেশি উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রতিনিধিরা। এদিকে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, শান্তি চুক্তির পথে প্রধান বাধা হলো রাশিয়ার রাজনৈতিক সদিচ্ছা এবং ভূখণ্ড ইস্যু। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং রাশিয়ার এমন দাবি ভিত্তিহীন। একই সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেন, ইউক্রেনে তৈরি 1400 কিলোমিটার পাল্লার নতুন ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটিকে নিজেদের সামরিক সক্ষমতার বড় সাফল্য বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর। যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার অনুরোধ জানান ফ্রেডরিক মের্শ। কিউবার জলসীমায় উপকূলরক্ষীদের গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি স্পিড বোটে থাকা ওই ব্যক্তিরা কোস্টগার্ডদের নৌযানে গুলি ছুটছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে তদন্ত করবেন।
স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর উপকূলের ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফালকোনেসের কাছে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উপকূলরক্ষীরা পরিচয় জানতে এগোতেই স্পিডবোট থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে স্পিডবোটে থাকা 4 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাভানার দাবি, গোলাগুলিতে কিউবার সীমান্তরক্ষী নৌযানের কমান্ডারও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। কিউবা বলছে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। বেশিরভাগই অপরাধমূলক ও সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদে জানানো হয়, স্পিডবোটের আরোহীরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে কিউবায় যাচ্ছিলেন। স্পিডবোট থেকে রাইফেল, বিস্ফোরক ডিভাইস, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। অনেকেই হতাহতদের আসল পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন সরকারের সঙ্গে এই অভিযানের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমাদের কাছে যেসব তথ্য আছে তারা বেশিরভাগই কিউবা কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি হাভানায় আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। স্পিডবোটে কারা ছিল, তারা আদৌ মার্কিন নাগরিক কিনা এ বিষয়ে আরও তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারব। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সিওলের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেও জানান তিনি। তবে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক মর্যাদা স্বীকার করে শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার আভাস দেন কিম। নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনে দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। উত্তর কোরিয়ার জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হল নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনের কুচকাওয়াজ। মেয়েকে নিয়ে আয়োজন উপভোগ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কুচকাওয়াজে 14,000-এর বেশি সেনা অংশ নিলেও আগের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা ভারী অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার আরও বাড়ানোর ঘোষণা দেন কিম। জাতীয় নিরাপত্তায় পারমাণবিক শক্তিই প্রধান গ্যারান্টি বলে উল্লেখ করেন তিনি। নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনায় স্থল ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত রিকনেসান্স স্যাটেলাইট তৈরির কথা জানান কিম। 600 মিলিমিটার ও নতুন 240 মিলিমিটার রকেট সিস্টেমকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মূল আঘাত হানার মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। প্রতি বছর এসব অস্ত্রের সংখ্যা ও মোতায়েন বাড়িয়ে আঘাতের ঘনত্ব বৃদ্ধি করার কথাও বলেন। নৌবাহিনীতেও পারমাণবিক সক্ষমতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেও ঘোষণা দেন কিম জং উন। সিওলকে সবচেয়ে বৈরীসত্তা আখ্যা দিয়ে সীমান্ত আরও সুরক্ষিত করার নির্দেশ দেন। কিম হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত হানলে তার তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। সিওল ও ওয়াশিংটনকে শত্রু আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার করে শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করলে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন। মার্কিন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে একের পর এক দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অনেক দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের একাধিক মিথ্যে দাবির প্রসঙ্গ। যুদ্ধ, অর্থনীতি, কর ছাড়, অভিবাসন, এমনকি নির্বাচন নিয়েও বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়ে রেকর্ড গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 47 মিনিটের এই ভাষণে নিজের জয়গান গাওয়ার পাশাপাশি ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেছেন তিনি। তবে তার দাবি দেওয়া ও বাস্তবতার মধ্যে দেখা যায় অসঙ্গতি। এই অমিলগুলো নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। বক্তব্যে আবারও মার্কিন বাজারে $18 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিতের দাবি করেন ট্রাম্প, যেখানে হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে $9.7 ট্রিলিয়ন। জ্বালানির দাম নিয়ে ট্রাম্প বলেন, বেশিরভাগ অঙ্গরাজ্যে গ্যালন প্রতি গ্যাসের দাম $2.30 নিচে, কোথাও কোথাও দাম $1.99। কিন্তু আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে কোনো অঙ্গরাজ্যে গড় দাম $2.37 নিচে নয়, মাত্র 2টি অঙ্গরাজ্যে দাম $2.50 নিচে। বাইডেনের শাসনামল নিয়েও তার দাবির সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের কাছ থেকে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে
সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি ও স্থবির অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার কোনোটিই সত্য নয়। 2024 সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল 2.9%, 2025 সালের জানুয়ারিতে 3%, যেখানে মার্কিন ইতিহাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার 23.7%। ট্রাম্প ইতিহাসের সর্ববৃহৎ কর ছাড় পাশের দাবি করলেও আদতে এটি সপ্তম বৃহত্তম কর ছাড়, মতান্তরে ষষ্ঠ বৃহত্তম। তার আরোপিত শুল্ক বিদেশি দেশগুলো পরিশোধ করে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে, শুল্ক দেয় যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা, যার বড় অংশ শেষ পর্যন্ত ভোক্তা ও ব্যবসায়ীদের উপর বর্তায়। অভিবাসন ইস্যুতে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন 11,888 জন খুনিকে দেশে ঢুকতে দিয়েছে। মার্কিন কারাগারগুলোতে সাজা কাটানো এই আসামিরা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে হোমল্যান্ড সিকিউরিটি, যার মধ্যে ট্রাম্পের প্রথম দফার শাসনামলও অন্তর্ভুক্ত। এছাড়াও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তিনি, যার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ বন্ধ করা নিয়েও নিজের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও অনেক দেশ ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছেন।